ক্যাপিলারি রাইজিং মেথড, এই মেথডটা আমরা কি করতে পারি, আমরা সারফেস টেনশনটাকে মেজার করি। অ্যান্ড ল্যাবরেটরিতে আবার আরেকটা মেথড ইউজ করি আমরা, সেখানে স্প্যাকট্রোমিটার তোমাদের আছে, তোমাদের প্র্যাকটিক্যালেও আছে, এটা আমি দেখাবো পরের দিন, এই উইকে আমি ওই প্র্যাকটিক্যালটা দেখাবো কিভাবে আমরা করি ল্যাবরেটরিতে, এখানে পরিষ্কার দেখাবো। আমি গতকাল ওদের পোলারিমিটার করিয়েছি, তো সেগুলো প্র্যাকটিক্যালগুলো ওখানে করাবো আস্তে আস্তে তোমাদের, সেটা অবশ্যই ভার্চুয়ালি, মানে তোমরা শুধু দেখতে পাবে সেটা, আর সেখানে ডেটাগুলো দিয়ে দেবো। ওইগুলো নিয়ে তোমরা খাতা ড্র করবে, একটা খাতা বানাবে একটা, যেরকম আমরা প্রথমে করেছিলে সেভাবে খাতা একটা তৈরি করে রাখবে, কারণ ভবিষ্যতে ওইগুলো কাজে লাগবে আবার। তো যাই হোক, যেটা হচ্ছে ক্যাপিলারি রাইজ মেথড। এই মেথডে আমরা কি করে সারফেস টেনশন মেজার করতে পারি, ক্যাপিলারি রাইজ মেথড। এখানে আমরা দেখতেই পাচ্ছ যে যে কোনো তোমার ধরো একটা ক্যাপিলারি এরকম চওড়া হয় না, ঠিক আছে? দেখো এরকম ক্যাপিলারি টিউব তোমরা দেখেছো তাই না, দেখেছো অর্গানিকে মেল্টিং পয়েন্ট যখন মেজার করতে, ম্যানুয়ালি মেল্টিং পয়েন্ট যখন মেজার করতে তখন এইগুলো লাগতো, মানে একদম সরু, জাস্ট তার মাঝখান দিয়ে যে এই জায়গাটা একটা টিউব, মানে টেস্ট টিউবের মতো, কিন্তু এত সরু টিউব থাকে, ঠিক আছে? সেটাকে বলা হয় ক্যাপিলারি টিউব। তো যাই হোক, ক্যাপিলারি টিউবের যে ব্যাপারটা সেটা হলো তোমার আমাদের এখানে যেটা হয় যে এই যে ক্যাপিলারিটাকে তুমি যদি একটু জলের মধ্যে ধরে, এইরকম একটা কন্টেনার আছে জল ভর্তি, তুমি এটার মধ্যে এই ক্যাপিলারিটাকে ঢুকিয়ে দিবে, তখন এইখান দিয়ে এইখানের প্রেসারে, এখানে ওয়াটারের উপর প্রেসার পড়বে, এখানে ওয়াটারের উপর প্রেসার পড়বে, সেই প্রেসারে এইখান দিয়ে লিকুইডটা উঠতে থাকবে, ঠিক আছে? উঠে কোনো একটা জায়গায় দাঁড়াবে, তাই না? তো ওয়াটার যখন ওঠে, বা মার্কারির ক্ষেত্রে তোমরা দেখেছো যে এটা 76 সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারে মার্কারি, ক্যাপিলারি টিউব এর মধ্যে দিয়ে এইখানকার নর্মাল প্রেসারে, এখানে কি উঠতে পারে, ক্যাপিলারি টিউব দিয়ে এখানে 76 সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারে। এই জন্য ওই যেটা আমরা 76 সেন্টিমিটার অফ এইচজি বলি, মার্কারি বলি, তাই না? তো সেটা অ্যাকচুয়ালি নর্মাল প্রেসার, ওইভাবে আমরা মেজার করি সেন্টিমিটারের সাহায্যে, কিন্তু প্রেসারটা তো সেন্টিমিটার হয় না, কিন্তু এই নর্মাল অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার প্রেসারে এই 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার অফ এইচজি মার্কারি উঠে যায়। সেভাবেই এখানে আমরা যেটা দেখবো যে এরকম একটা ক্যাপিলারি ছিল, এই ক্যাপিলারির মধ্যে দেখো একটা রাইজিং হচ্ছে, এখানে একটা লিকুইড দেওয়া হচ্ছে, তাহলে এখানে আমরা সেটাকে ধরে নিচ্ছি লেট আস কনসিডার এ ক্যাপিলারি টিউব ইউনিফর্ম। দেখো সব থেকে মানে সমান, এই রেডিয়াসটা সবসময় সমান, এখানেও রেডিয়াস যেরকম, এখানেও রেডিয়াসটা সেরকম, ওকে? তো সেটা নেওয়া হয়েছে যে রেডিয়াস সেম, সেজন্য বলা হচ্ছে এই ইউনিফর্ম বোর ডিপড ভার্টিক্যালি ইন এ বিকার কন্টেইনিং ওয়াটার, কারণ এটা ওয়াটার আছে, ডিউ টু দ্য সারফেস টেনশন অফ দ্য সারফেস টেনশন ওয়াটার রাইজ টু দ্য হাইট এইচ, অর্থাৎ এখান থেকে দেখো যে এটা একটা উঠে গেছে এই সাইডে, এটা আমরা ধরে নিলাম যে এই সাইডে ওয়াটারটা উঠে গেছে, ওকে? ক্যাপিলারি এন্ড এটার একটা রেডিয়াস ধরে নিচ্ছি, আর সারফেস টেনশন টি এটাকে ধরে নিচ্ছি ফার্স্টে, যে এই ওয়াটারের মধ্যে দেখো যে এই সারফেস টেনশনটা আমরা টি ধরে নিচ্ছি, ওকে? দ্য সারফেস টেনশন অফ ওয়াটার ইজ টি, acts inwards and the দেখো reaction of the tube are outwards। অর্থাৎ ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এইরকম যে একটা ইনওয়ার্ড ফোর্স কাজ করছে, আর এই দিকে দেখো এই যে আমাদের একটা মিনিসকাস তৈরি করলো, এই মিনিসকাসে আমাদের একটা কন্টাক্ট অ্যাঙ্গেল তৈরি হবে, তাই না? একটা কন্টাক্ট অ্যাঙ্গেল তৈরি হবে, আর সেখান থেকে আমরা দেখছি যে এদিকে একটা ইনওয়ার্ড ফোর্স কাজ করছে, এদিকে একটা আউটওয়ার্ড ফোর্স কাজ করছে, ওকে? এন্ড তাহলে তার কম্পোনেন্ট থাকবে, এদিকে একটা কম্পোনেন্ট আছে, তাই না? তাহলে কম্পোনেন্টও থাকবে, বুঝা গেছে তো? তো সবাই ঠিক আছে, তো এদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এইটা যদি আমাদের একটা টেনশন হয় তার মানে একটা
ফোর্স হয় তাহলে এইদিকে একটা কম্পোনেন্ট r sin থিটা, এইদিকে r cos থিটা, মানে এটা থিটা। ওকে, তাহলে r cos থিটা r sin থিটা এইভাবে একটা কম্পোনেন্ট এখানে থাকবে। আর এটা হলো তোমার রেডিয়াস। কার রেডিয়াস? এই পুরো টিউবটা, তোমার এই ক্যাপিলারি টিউবের যে রেডিয়াসটা, ক্লিয়ার? আর এইটা হলো তার মিনিসকাস। তাহলে এইখানে দেখো এইটুকু, তাহলে এইটা আমাদের হাইট যেটা যা আছে আছে। এবার এই হাইটে দিয়ে এইটুকু ওয়াটার আছে, এইটুকু ওয়াটার আছে, এখানে ওয়াটার আছে, এখানে ওয়াটার আছে, ঠিক আছে? আর এইটুকু ওয়াটার নেই, এই 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 পোরশনটা ওয়াটার নেই। তাহলে এটা আমরা এই রকম করে আমরা একটা স্ফিয়ার তৈরি করতেই পারতাম, হ্যাঁ, যা রেডিয়াস r। তা আমরা সেগুলো নেব এখানে। আর এটা দেখো এই মিনিসকাসটা কিভাবে তৈরি হচ্ছে, একদম এটা ট্যানজেন্ট বরাবর যদি আমরা একটা লাইন টানি, দ্যাটস মিন এই লাইনে অ্যাকচুয়ালি তাদের সারফেস টেনশন কাজ করছে। r ইজ ইকুয়াল টু t ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন, মানে এইদিকে আমাদের r, এইদিকে আমাদের t সারফেস টেনশন। তাহলে আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট, এই দিক থেকে হরাইজন্টাল কম্পোনেন্ট পাচ্ছি r sin থিটা এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট r sin থিটা, তাই cos থিটা, ঠিক আছে? তো এটা পেলাম এখান থেকে, এই দুটো কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম। এই দুটো কম্পোনেন্ট পাওয়ার পর দেখো the horizontal component acting on along, দেখো acting along circumference, মানে এইটা পর 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 এইটা এই সোজা এই সোজা এই সোজা এই সোজা এই সোজা এই সোজা, হ্যাঁ, সব দিকে, মানে এই যে এইটা এদিকে কাজ করছে, এদিকে কাজ, মানে এইটা 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 সব সময় ভার্টিক্যালি এরকম ভাবে কাজ করছে, অর্থাৎ একটা টেনশন আছে। অর্থাৎ আমরা বলতে পারি the horizontal component acting all along the circumference of tube cancel each other, whereas the vertical component balance the weight of water column in the tube. তাহলে টোটাল আপওয়ার্ড ফোর্স কতটা হবে? কারণ এই যে সার্কামফারেন্স যেটা আমরা দেখতে পাই, এই টোটাল যেটা একটা এরকম একটা সার্কামফারেন্স আছে, তাহলে এই সার্কামফারেন্স কত? 2 পাই r। ওকে, তাহলে প্রত্যেকটা এইভাবে লাইন টানছি, আমরা দেখি যে এটা ভার্টিক্যাল লাইন। ওকে, তাহলে এটা r cos থিটা, তাহলে r cos থিটা, আর টোটাল এই যে এখানে 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 টোটাল কত হলো সার্কামফারেন্স? 2 পাই r। তাহলে এটা আপওয়ার্ড ফোর্স হবে, অর্থাৎ আপওয়ার্ড ফোর্সটা আমরা এভাবে দেখতে পাই, ঠিক আছে? ক্লিয়ার? অর্থাৎ আপওয়ার্ড ফোর্স তাহলে কথা হলো টোটালটা এই যে এই ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং তার উপরে কাজ করছে, প্রত্যেকটা সার্কামফারেন্সের টোটালটা জায়গা জুড়ে কাজ করছে, তাহলে টোটাল সার্কামফারেন্সের 2 পাই r, তাহলে 2 পাই r এর উপরে এরকম ভার্টিক্যালি ফোর্সটা কাজ করছে, তাহলে আমরা টোটাল ফোর্সটা কত হলো? 2 পাই r ইনটু r cos থিটা। ওকে, এই পর্যন্ত তাহলে r cos থিটা এবং আমরা পেলাম, তাহলে 2 পাই r ইনটু r cos থিটা, তাহলে ফোর্স এটাই হলো আমাদের ফোর্স, টোটাল আপওয়ার্ড ফোর্স। এবারে আমরা কি দেখতে পাচ্ছি? the upward force is responsible, দেখো এটা কি? responsible for the capillary rise, মানে এই আপওয়ার্ড ফোর্স আছে বলেই লিকুইডটা এভাবে উঠেছে, তাই তো? লিকুইডটা এভাবে উঠে গেছে, ক্লিয়ার? এখানে এই লিকুইডটা উপরের দিকে উঠেছে, তার কারণটা কি? এই আপওয়ার্ড ফোর্সটার জন্য। এবার দেখো, এবার যখন ইকুইলিব্রিয়াম আসবে তখন আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ফোর্স দুটো ইকুয়াল হবে। তার মানে ডাউনওয়ার্ড ফোর্সটা কার জন্য? কারণ এখানে যে লিকুইডটা আসবে সেই লিকুইডের একটা ওয়েট আছে, তার মানে m ইনটু g আছে, তাই তো? মাস ইনটু অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাহলে এইটা আমার ডাউনওয়ার্ড ফোর্স আর একটা আপওয়ার্ড ফোর্স এইটা, ঠিক আছে? তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তবে একটা জায়গায় এসে ওই লিকুইডটা এরকম থেমে যাবে। ওকে, তাহলে সেটাকে আমরা দেখবো, অর্থাৎ at equilibrium upward force equal to downward force, downward force অ্যাকচুয়ালি কি হলো? এটা আমাদের যেটা ওয়েট, অর্থাৎ mg। so total volume of water in tube is assumed to be made of, দেখো কি কি? cylindrical water, হ্যাঁ, cylindrical water মানে এরকম একটা সিলিন্ডারের মতো, মানে এইরকম, এইটা হলো সিলিন্ডার, তাই না?
Sorry. কিন্তু কিন্তু আমাদের কি আছে, একটা সিলিন্ডার তো আছে, সেটা এই পর্যন্ত নিলাম বা এই পর্যন্ত নিতে পারি, কিন্তু তারপরে একটা আছে কি আমাদের মিনিস্কাস আছে, ঠিক আছে, ওইটুকু আলাদা করে আমরা ক্যালকুলেট করব। এবার দেখো তাহলে সিলিন্ডার কে ওয়াটারের কলামটা আমরা যদি এই সাইড নেই, মানে এরকম করেছি আমরা, যেটা ধরো এটা হলো এই সাইড, এইবার আমরা আরো কি নিয়েছি, আরো যেটা নিয়েছি এখানে আমাদের মিনিস্কাস আছে, এই যে মিনিস্কাসটা আছে, ঠিক আছে, তাহলে মিনিস্কাস যদি থাকে তাহলে এই এক্সট্রা আমাদের কি হলো, এইটুকু আর এইটুকু সেপারেটলি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, তাহলে এইটুকু আমরা সঙ্গে সঙ্গে এই ভলিউমটা ক্যালকুলেট করতে পারি, কিন্তু এই ভলিউমটুকু আর এই ভলিউমটুকু মানে হলো যে এই ভলিউমটুকু আর এই ভলিউমটুকু, বুঝেছো, এটা আমাদের কিন্তু আলাদা করে ক্যালকুলেট করতে হবে। দেখো যে জিনিসটা আমরা তাহলে কি বলছি, যে আমাদের কোনটাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে, এই যে এইটা হয়ে গেল, এটা এই সাইড, তাহলে এইটুকু আর এইটুকু এটা আলাদা করে আমাদের ক্যালকুলেট করতে হবে। এবং কি করে ক্যালকুলেট করবো সেটা খুব ইজি হবে, প্রবলেম নেই, কারণ এই যে আমাদের জিনিসটা হলো এটা একটা স্ফেয়ার হবে, তাহলে তার অর্ধেক হলো আমাদের হাফ স্ফেয়ার, তাহলে হাফ স্ফেয়ারের ভলিউম আর এইটুকুর ভলিউম, এটা যদি আমাদের ডেল ডিএইচ হয় হাইট, তাহলে এইটুকুর ভলিউম কত হবে, এই টোটাল ভলিউমটুকু, সেখান থেকে আমাদের হাফ স্ফেয়ার ভলিউম বাদ দিলে আমরা এই ভলিউমটুকু পেয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ তাহলে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি দ্য ভলিউম অফ সিলিন্ড্রিক্যাল ওয়াটার পাই আর স্কয়ার, দেখো এইচ পাই আর স্কয়ার এইচ, এটা স্কয়ার, হ্যাঁ পাই আর স্কয়ার এইচ, কেন পাই আর স্কয়ার এইচ, কারণ এটার যে আমাদের এটা এরিয়াটা কি, সিলিন্ডারের যে কোনো একটা তোমার স্লাইস বা আমাদের ক্রস সেকশনের এরিয়া কত, পাই আর স্কয়ার, ওকে, আর হাইট যদি আমাদের এইচ হয় তাহলে টোটাল ভলিউমটা হলো পাই আর স্কয়ার এইচ, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি যে সিলিন্ডারের টোটাল ভলিউমটা হলো এরকম, মানে ধরো এরকম একটা সিলিন্ডার আছে, তো এই সিলিন্ডারটা এইটা এইটুকু ভলিউম হলো, এটা এরিয়াটা কত পাই আর স্কয়ার, আর এটা হাইট হলো এইচ, তাহলে পাই আর স্কয়ার এইচ হলো এটার হাইট আর ভলিউম। এইবার আমাকে এইটুকু বের করতে হবে, এইটুকু, ঠিক আছে, তাহলে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে, কিভাবে বের করবো সেটা ইজি, দেখো সেটা আমাদের ইজি হবে, ব্যাপারটা কিরকম ইজি হবে, তাহলে ভলিউম অফ সিলিন্ডার অফ হাইট আর, আমাদের যেহেতু রেডিয়াসটা আর, তাহলে আমরা এবারে এইটাকে বের করতে পারি কি, দেখো 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 খেয়াল করো, এইটুকু যদি আর হয় তার মানে এইটুকু আর, তাহলে এইটার ভলিউম কত, এই টোটালটার ভলিউম কত, এই টোটালটার ভলিউম দেখো পাই আর স্কয়ার, আর এটার হাইট হলো আর, তাহলে আর, তাহলে এটা হলো আমার ভলিউম 1/3 পাই আর কিউব, তাহলে এইটুকুর এই টোটালটার ভলিউম 1/3 পাই আর কিউব, কিন্তু আমাদের এই যে যেটা ফিল আপ নেই এইটুকুর ভলিউম কত, এইটুকুর ভলিউম কত, এইটুকুর ভলিউমটা আমাদের বের করতে হবে, এইটুকু ভলিউম আমাদের বের করতে পারলেই হবে। তাহলে টোটাল ভলিউম কত হলো, এইখান থেকে এই হাইটে এই সাইডে ভলিউম হলো এটা, আর এইখান থেকে এইটার ভলিউম হলো এইটা, তাহলে টোটাল ভলিউম এটা পেলাম পাই আর স্কয়ার ইনটু এইচ প্লাস আর বাই 3, এটা হলো টোটাল ভলিউম পেলাম। এবারে আমাকে বাদ দিতে হবে কোনটুকু, এইটুকুর ভলিউম বাদ দিতে হবে, এইটুকু ভলিউম, এই হাফ যে স্ফেয়ার আছে সেটার ভলিউম বাদ দিতে হবে, তাহলে আমি এই ওয়াটারের টোটাল ভলিউমটা পেয়ে যাব, ওকে, তাহলে ওয়াটারের টোটাল ভলিউমটা পেয়ে যাব, তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে, ওয়াটারের ডেনসিটিটা আমাদের জানতে হবে, কিরকম দেখো, যে আমরা যদি এরকম দেখি যে if rho is the density of water then the weight of water in tube, হ্যাঁ টোটাল কত হবে, দেখো আমরা ভলিউম পেয়ে গেছি, তাহলে ভলিউম
ইনটু ডেনসিটি ইনটু জি, এটাই হবে ওয়েট। তাহলে আমরা টোটাল ভলিউমটা পেয়ে গেছি, এটা ইনটু রো ইনটু জি, তাহলে আমরা টোটাল ওয়েটটা পেয়ে গেলাম। ওকে, এবার দেখো তাহলে এইটা আমার টোটাল ওয়েট, অ্যান্ড আপওয়ার্ড যে ফোর্সটা ছিল সেটা কত ছিল, এটা আমাদের টোটাল আপওয়ার্ড ফোর্স ছিল, ঠিক আছে। তাহলে আপওয়ার্ড ফোর্স যদি এটা থাকে তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, এই দুটো ইকুয়াল হয়ে গেল। কেন, এটা আমাদের ওয়াটারের টোটাল ওয়াটারের কি, এটা ডাউনওয়ার্ড ফোর্স মানে ওয়েট, ঠিক আছে। আর এটা কি আমাদের আপওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন। তাহলে এই দুটো যখন আমরা করলাম তখন আমরা সারফেস টেনশন এরকম একটা ভ্যালু পেলাম। ওকে, সিন্স r is the very small, r/3 can be neglected, অর্থাৎ এইখানে আমি যেটা বলছি, দেখো এখানে আমি ওইটুকু নেগলেক্ট করছি। এর কারণটা কি, এর কারণটা হলো এই যে r খুব স্মল, মানে এই মিনিসকাসটাকে যদি আমরা একদমই নেগলেক্ট করে দেই, আদারওয়াইজ আমাকে এই জিনিসটাকে বাদ দিতে হবে কোথা থেকে, এই যে টোটাল যে ভলিউমটা পেলাম এই ভলিউম থেকে এই মিনিসকাসটার ভলিউম বাদ দিতে হবে, মানে কোনটুকু ভলিউম, এইটুকু ভলিউম বাদ দিতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে একটা ক্যাপিলারি টিউবে আমরা এই যে একটা স্ফেয়ার তার হাফ স্ফেয়ারের যে ভলিউম সেটা খুবই নেগলিজিবল হবে। সেই জন্য এই যে r/3 এইটাকে যদি আমরা নেগলেক্ট করে দিতে পারি, হ্যাঁ, শুধু আমরা ডাইরেক্টলি একদম এইটুকু টোটাল ভলিউমটা নিয়ে নিলাম, ঠিক আছে, এই টোটাল ভলিউমটা নিয়ে নিলাম। এইটুকু ভলিউম যে ক্যাপিলারি টিউবের যে মিনিসকাসের ভলিউম, ওই মিনিসকাসের ভলিউমটা তো অ্যাকচুয়ালি কম আছে, এখানে ওয়াটার কম আছে, এইটুকু ওয়াটার নেই, তাহলে ওইটুকু নেগলেক্ট করলে, এইটুকু নেগলেক্ট করলেই আমরা এটা পেয়ে যেতে পারি। মানে এইটুকু বাদ দিলাম, এই ভলিউমটুকু বাদ দিলাম এই টোটাল ভলিউম থেকে, তাহলে এটা নেগলেক্ট করলে আমরা হয়ে যাবে। আদারওয়াইজ আমাকে কি করতে হবে, এই স্ফেয়ারের যেটা যে এই টোটালটা স্ফেয়ার ছিল, তাহলে 4/3 পাই আর কিউব, এটা ছিল এই স্ফেয়ারটা টোটাল স্ফেয়ারটার ভলিউম। তাহলে এই হাফ স্ফেয়ারের ভলিউম কত, এটাকে 2 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ 2/3 পাই আর কিউব, এটা ছিল আমাদের এইটুকু ভলিউম। অর্থাৎ এইটুকু আবার তাহলে কোথা থেকে বাদ দিতে হবে, এই যে টোটাল যে ভলিউমটা, এই ভলিউমটা থেকে, অর্থাৎ পাই আর স্কয়ার ইজ প্লাস পাই আর কিউব বাই 3 মাইনাস 2/3 পাই আর কিউব। তাহলে এটা হবে আমার টোটাল ভলিউম। অর্থাৎ এই টোটাল ভলিউমটাকে আমি যদি এই যে এটাকে নেগলেক্ট করি, r/3 টাকে নেগলেক্ট করি, মানে এইটুকু যদি আমরা এলসিএম করি তাহলে কত পাই, তাহলে পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ডিভাইডেড বাই 3, ঠিক আছে। অর্থাৎ যে এটা আমরা পেয়ে গেলাম অ্যাকচুয়ালি কত, যে মাইনাস পাই আর কিউব বাই 3। তাহলে এই যে এইটুকু জিনিস যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, দেখো, মানে অর্থাৎ এইটুকু নেগলেক্ট করলে আমরা পেয়ে যাচ্ছি এটা, বুঝেছো। অর্থাৎ এইটুকু আমরা নেগলেক্ট করলে পেয়ে যাচ্ছি, পরে থাকছে শুধু এটা, ঠিক আছে। তাহলে এটুকু বাদ দিলাম, তাহলে আমরা কি দেখতে পাই যে আমরা সারফেস টেনশন পেয়ে গেলাম এটা, অর্থাৎ এরকম একটা সারফেস টেনশন আমরা পেয়ে গেলাম। তাহলে কি হলো, যে সারফেস টেনশন ইকুয়াল টু এইচ আর রো জি বাই 2, যদি আমাদের কি হয়, ফর ওয়াটার থিটা ইজ ভেরি স্মল এন্ড cos থিটাটাকে ওই জন্য যদি 1 ধরে নিই তবেই, ওকে, আদারওয়াইজ cos থিটা থাকবে। তোমরা এই cos থিটা দিয়ে ইকুয়েশনগুলো সবসময় লিখবে, হ্যাঁ। এবার যদি আমাদের কখন নেগলিজিবল ভ্যালুটা দিয়ে দেয় বা বলে দেয়, তখন আমরা cos থিটা 1 বসিয়ে এই ভ্যালুটা পাবো। এবার দেখো এটা দিয়ে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম কি হবে, নিউমেরিক্যাল প্রবলেমটা কি, আর ইউটিউব দেখো with limbs of diameter 5 millimeter and 2 millimeter contains water of surface tension, দেখো দিয়ে দিয়েছে এত নিউটন পার মিটার, আমি সারফেস টেনশনটা দিয়ে দিয়েছি। অ্যাঙ্গেল অফ কন্টাক্ট
দেখো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টকে 0 ধরে নিয়েছে আর ডেনসিটিটাকে এটা ধরে নিয়েছে। ফাইন্ড দ্য ডিফারেন্স ইন লেভেলস। আর জি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে। জি এর ভ্যালু তোমাদের তো মুখস্থই আছে। হ্যাঁ, সব থেকে এরকম হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। এখানে 10 দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। দ্য সলিউশন আমরা যদি করি তাহলে কি আমরা পাবো? দেখো ইফ দ্য মিনিস্কাস, দেখো আর স্ফেরিক্যাল যদি মিনিস্কাসটা হয়, আমরা এখানে যেটা দেখেছি ওটাই, they will be hemisphere. Since angle of contact is 0, their radii will then equal to radii of the lens. The pressure on the concave side, দেখো এটা আমাদের ইউটিউব একটা, এদিককার রেডিয়াস একটা আর এদিককার রেডিয়াস আরেকটা, এদিকে 2 মিলিমিটার, এদিকে 5 মিলিমিটার তার রেডিয়াস আছে। ওকে, যেহেতু এদিককার রেডিয়াস বেশি, হ্যাঁ, তাহলে দেখো is surface exceed on the concave side by দেখো 2 surface divided by r, where t is the surface tension and r is the radius of the lip constant. এবার r1 equal to যেটা আমাদের বলছি 2.5 × 10⁻³ মিটারে যদি আমরা নিই, and r2 যদি আমরা 1 মিলিমিটার = 10⁻³ মিটার, তাহলে আমাদের প্রেসার ডিফারেন্স কত? এদিকে প্রেসার ডিফারেন্স কত? EB - PA, দেখো সারফেস টেনশন ডিভাইডেড বাই R2, তাহলে সেটা আমরা প্রেসার ডিফারেন্সটা পেয়ে গেলাম। তখন আমরা PA অর্থাৎ এদিককার প্রেসার, মানে দুদিককার প্রেসার সমান না, কারণ এদিকে এরিয়াটা বেশি না, তাহলে PA ইকুয়াল টু দেখো PB প্লাস 56 ইকুয়াল টু P প্লাস 56, এই PB তাকে আমরা পেয়ে গেলাম। এটা সিমিলারলি দেখো আদার পজিশনে PD minus PC, তাদের রেডিয়াস কত ছিল? R1 টাকে যদি ধরি তাহলে 2T/R1, তাহলে এটা হলো এত পাস্কাল। ওকে, তাহলে PD equal to PC plus এত, এন্ড এই দুটো যেহেতু ইকুয়াল করে দিয়েছে আমাদের, বলে দিয়েছে, তাহলে আমরা EA minus PC আমরা এটা পেয়ে গেলাম। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা জানি যে রো জি এইচ এটা হলো আমাদের প্রেসার। যে কোনো লিকুইডের প্রেসার অ্যাকচুয়ালি কি হয়? রো জি এইচ, রো মানে ডেনসিটি, জি মানে তোমার এটা অ্যাসিলেশন, এইচ মানে হাইট, তাহলে এখান থেকে আমরা হাইটটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এইভাবে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়। আবার এই ফর্মুলাটাকে ডাইরেক্টলি ইউজ করতে পারি আমরা, এই জায়গাটা ডাইরেক্টলি ইউজ করে যদি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। দেখো এই মার্কারি ব্যারোমিটার যেটাতে প্রেসার মাপা হয় has a glass tube with a inside diameter equal to 4 millimeter. Since the contact angle of mercury with glass is দেখো এখানে কত দিয়েছে 140, capillary depression দেখো depression is the column, how many millimeters of mercury must be added to the reading of the correct for capillary, এখানে আমাদের সারফেস টেনশন দিয়ে দিয়েছে, আমরা ডাইরেক্টলি বসালে ভ্যালুগুলো পেয়ে গেলাম। আর এইটা আমার খুব ইম্পর্টেন্ট, কোনটা? এই যে সারফেস টেনশন অ্যাফেক্টেড বাই কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটা খুব ইম্পর্টেন্ট। দ্য ইম্পুরিটিস প্রেজেন্ট ইন এ লিকুইড, মানে যদি লিকুইডের মধ্যে ইম্পুরিটি থাকে, আর এই জন্যই আমাদের মাপা হয় কি সারফেস টেনশন, ধরো অ্যাসিডিক অ্যাসিডের মাপা হলো, হ্যাঁ, এবার দেখা হলো সেই একটা জলের মাপা হলো, অ্যাসিডিক অ্যাসিডের মাপা হলো, আবার তার মধ্যে অন্য কিছু একটুখানি মিশিয়ে আমরা সারফেস টেনশন মেজার করলাম। ওকে, তখন সারফেস টেনশন চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? যদি আমরা অন্য কিছু মিশাতে থাকি, ধরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে অন্য কোনো একটা ইম্পিউরিটি মিশিয়ে দাও, তাহলে তার সারফেস টেনশন চেঞ্জ হবে। অর্থাৎ এইভাবে আমাদের ল্যাবরেটরিতে মাপা হবে। আমি পরের দিন প্র্যাকটিক্যালি তোমাদের কিভাবে করা হয় এন্ড কি করি আমরা সেগুলো দেখাবো। হ্যাঁ, অর্থাৎ ফ্যাক্টরস এফেক্ট, এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেমন ভিসকোসিটিতেও টেম্পারেচার ডিপেন্ডেন্সি ওই সব জিনিসগুলো ছিল, এখানে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে 2 নম্বরের কোশ্চেন থাকে। ইম্পুরিটিস প্রেজেন্ট ইন লিকুইড, দেখো appreciably affect surface tension. A highly soluble substance like salt increases the surface tension, whereas sparingly soluble substances like soap decreases surface tension. তো আমাদের এরকম সব ডিটারজেন্ট মিশিয়ে দেওয়া হয় অনেক সময়, হ্যাঁ, একটুখানি ডিটারজেন্ট মিশিয়ে দেওয়া হলো, তাতে সারফেস টেনশন কিভাবে চেঞ্জ হবে সেগুলো মেজার করতে বলা হয়। আমরা স্ট্যাগলোমিটার বলে তোমাদের একটা জিনিস আছে, ভিসকোমিটার নয়, স্ট্যাগলোমিটার, ওখানে ড্রপ কাউন্ট করে আমরা সারফেস টেনশন মেজার করি।
and এখানে তোমাদের আছে প্র্যাকটিক্যালে আছে the surface tension decreases with rising temperature এখানে দেখো টেম্পারেচার ইনক্রিজ করলে কিন্তু সারফেস টেনশন ডিক্রিজ করবে এই কথাটা মাথায় রাখতে হবে the temperature at which surface tension of liquid becomes zero is called critical temperature of the liquid ওকে এই কথাগুলো মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশন অফ সারফেস টেনশন কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করব দেখো ডিউরিং স্টর্মি ওয়েদার oil is poured into the sea around the ship okay কেন as the surface tension of oil is less than the water it spread on water surface due to the decrease in surface tension the velocity of the waves decreases this reduces the path of the waves on the ship অর্থাৎ বড় বড় জাহাজ যখন একদম সমুদ্রের মাঝে চলে গেল না পার হচ্ছে তখন ওই রকম পরিস্থিতি যদি ঝড়ের পরিস্থিতি ঢেউয়ের পরিস্থিতি হয় ওইভাবে পরিস্থিতি হয় তখন কিন্তু তারা এই কাজগুলো করে ওকে যে ডিউরিং স্টর্মি ওয়েদার অয়েল ইজ পোর্ড ইনটু দ্য সি অ্যারাউন্ড দ্য শিপ তার কারণটা হলো যে ওই সময় সঙ্গে সঙ্গে যাতে ঢেউয়ের তাহলে তোমার ওই বড় বড় জাহাজগুলো কোনো ক্ষতি না হয় সেই জন্য এই কাজগুলো করা হয় অনেকটা অয়েল কিন্তু ওখানে ফেলে দেওয়া হয় জাহাজ থেকে মানে due to the decrease in the surface tension the velocity of the waves decreases okay অর্থাৎ ঢেউয়ের যে ভেলোসিটি সেটা কমে যেতে পারে সারফেস টেনশনের জন্য this reduces the path of the wave on the ship ক্লিয়ার অর্থাৎ এই গেল আর এর পরের দিন আমরা তোমাদের ওই জিনিসগুলো পড়াবো সেটা মাথায় রাখতে হবে and দেখো আরেকটা পয়েন্ট এখানে lubricating oil spread easily to all parts because of that low surface tension আরেকটা হলো dirty clothes cannot be washed with water unless some detergent is added to water when detergent is added to water one end of the hairpin shaped molecules of the detergent get attracted to the water attracted to the water and other end the molecules to the molecules of the dirt thus the dirt is suspended and surrounded by the detergent molecules and can be easily removed অর্থাৎ এটা আমাদের কিন্তু সারফেস টেনশনের জন্যই হচ্ছে so this detergent action is due to the reduction of surface tension of water when soap or detergent is added to the water cotton decreases দেখো cotton দেখো ড্রেস যদি আমরা দেখি সেখানে তো অনেক সময় ময়লা খুব ভালোভাবে আটকে থাকে হ্যাঁ so cotton dresses are preferred in summer because cotton dresses have fine pores which acts a capillary হ্যাঁ এটা ক্যাপিলারির মতো ইউজ হয় ফর দা শু অর্থাৎ ঘাম যখন তৈরি হয় তখন এটা ক্যাপিলারি মতো ইউজ হয় ক্লিয়ার ঠিক আছে তোমরা এই ফর্মুলাগুলো দেখবে আর সারফেস টেনশন মেজারের জন্য আমি পরের দিন আমরা প্র্যাকটিক্যালের একটা ক্লাস নেব ওকে চলো